নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। স্বাধীনতা কোনো একক দলেরও হতে পারে না, কোনো একক ব্যক্তিরও হতে পারে না। এই মুক্তি, এই বিজয় আমাদের সকলেরই। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি প্রায় 9 বছরেরও বেশি সময় নির্বাসন থেকে আপনাদের মাঝে আসতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রথমেই এই দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে, এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে। এই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলোকে আমরা সুন্দরভাবে সংস্কার করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশের জনগণকে উপহার দিতে হবে। এই দেশের জনগণ যাতে স্বাধীনতার, গণতন্ত্রের এবং এই বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে, সেজন্য আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং এই দেশে যে একটি একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। যদি আমরা আইনের শাসনে কায়েম করতে পারি, আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি, সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে। ইনশাআল্লাহ আমরা অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। এই দেশ মেরুদণ্ড শির দাঁড়া করে পৃথিবীর সামনে বলতে পারবে আমরা বীরের জাতি, আমরা রক্ত দিতে জানি। এই পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করতে হবে এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার আমরা সবাই ধৈর্য ধারণ করি, শৃঙ্খলা ফিরিয়ে আনি, সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করি এবং আমরা যেন সকল গোষ্ঠীর, সমস্ত ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে সমভাবে যেন আমরা সমদৃষ্টিতে দেখি এবং এই দেশের সকলকে আমরা বাংলাদেশী হিসাবে যেন আমরা তাদেরকে মূল্যায়ন করি এবং দেখি। এখানে আমরা সবাই যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক, যে বর্ণেরই হোক, আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান নাগরিক। সুতরাং কোনো একক রাজত্বের জন্য, একক শাসনের জন্য, কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের কোনো জায়গা এই দেশে হবে না। এই দেশ একক কোনো ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয় নাই। এই দেশ সারা বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। স্বাধীনতা কোনো একক দলেরও হতে পারে না, কোনো একক ব্যক্তিরও হতে পারে না। এই মুক্তি, এই বিজয় আমাদের সকলেরই, আমাদের সকলকে এই দেশকে হেফাজত করতে হবে। এখন যে কথাগুলো বলতে চাই সেগুলোর জন্য অনেকেই বোধহয় অপেক্ষা করছে। আমি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু দেখছিলাম, মনে হয়েছে সামাজিক যোগাযোগ ব্যবসা বা সামাজিক ব্যবসা রাষ্ট্র পরিচালনার প্যারালাল দ্বার হয়ে গেছে, সমান্তরাল ভাবে। অনেকগুলো কমেন্ট দেখছি
যে নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? হ্যাঁ, কেউ কেউ তার নিজস্ব কেরিয়ার বিল্ডিং এর জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারেন। আমরা দেখেছি, আমরাও সার্টিফিকেট দিচ্ছি যে আমাদের অনেক সহকারী উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারী নিয়োগ হয়েছেন। তাদের কর্ম দেশের জন্য কল্যাণকর, আমরা তাদেরকে প্রশংসা করি। ভবিষ্যতে অবশ্যই আপনাদের কর্ম দেশ স্মরণ রাখবে এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করব। আমরা সকল মেধা এবং প্রতিভাকে সম্মান জানাই যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে দেশের জনগণের কল্যাণে। কিন্তু সেটাকে গণতন্ত্র ছাড়া আপনারা পারবেন? যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার তো পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা উনি দেখেন নাই। কালকে আমাদের ফরিদা আপা একজন উপদেষ্টা আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমি সেজন্য সমালোচনা কম করতে চাই, বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়েছেন। কিভাবে? গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছে জনগণ। তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন? যদি রাস্তার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এই দেশের মানুষের কামনা, কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। অবশ্য ওনার স্বামী আমাদের ভাই সাহেব জনাব ফরহাদ মাজার সাহেব গত 2-3 দিন আগে বক্তৃতা দিয়েছে, নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, কেবল লুটারাদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। কি আর বলবো, যে নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণ অভ্যুত্থান হলো, ফেসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন? কাদেরকে আপনারা উৎসাহিত করছেন? কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর এই সমস্ত আসা যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি, আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না। আমাদের সাথে আপনারা বৈঠক করেছিলেন, কথা দিয়েছিলেন, আপনাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে। আমরা নির্বাচন কমিশনের সাথে বসেছি, কথা বলেছি, তাদের সমস্ত নির্বাচনী প্রস্তুতি আগামী জুন মাসের ভিতরে সমাপ্ত হবে। তারা বলেছেন ডিসেম্বরের ভিতরে তারা নির্বাচন দেওয়ার জন্য উদ্গ্রীব। এখন সেই কথা যদি আমরা বলি, তাহলে গণতন্ত্রের পক্ষের শক্তি, জানি না কেন এই দেশে সবাই এগুলার সমর্থনে কথা বলতে উচ্চকিত হচ্ছেন না। আমাদের অনেক রকমের অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা। যারা 1/11 করেছেন তারাও অনেক রকমের কথা বলে বাংলাদেশের শাসন ক্ষমতায় 2 বছর পর্যন্ত ছিলেন।
সেই 111-এর মঈন ফখরুদ্দিনের কথা আপনাদের মনে নেই? বিরাজনীতিকরণের জন্য যথেষ্ট চেষ্টা তারা করেনি। আমি বলতে চাই না যে সেরকম কোনো পদক্ষেপ বর্তমানে দৃশ্যমান হচ্ছে, কিন্তু আমরা ঘর পোড়া গরু, সিঁদুর মেঘ দেখলেই ভয় পাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য, বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তীব্র আকাঙ্ক্ষা থেকে এক দফার আন্দোলনের মধ্য দিয়ে এদেশে গণতান্ত্রিক গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিল। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়, অর্থনৈতিক এবং সামাজিক রীতি নীতি এবং ব্যবস্থা পরিবর্তনের কোনো বিপ্লব হয়নি। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এদিকে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সংবিধান যেটা রোগাক্রান্ত হয়েছে সেই সংবিধানকে যথাযথ সংস্কারের মধ্য দিয়ে, অধিকতর সংস্কারের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামো সংশোধনের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক সংবিধান আমরা পেতে চাই, যে সংবিধানের ভিত্তিতে আমাদের দেশ একটি ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা পাবে এবং আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে এই দেশের জনগণের জন্য। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।